শতাব্দীর সেরা ফুটবলারের মৃত্যুতে নিস্তব্ধ ফুটবল বিশ্ব। লাতিন আমেরিকা থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা, বিশ্বজুড়েই ছোট বড় সব ক্লাব স্মরণ করছে পেলেকে। শোকবার্তা দিচ্ছেন বর্তমান ও সাবেক ফুটবলাররা। যে কোনো সময় না ফেরার দেশে চলে যেতে পারেন পেলে। বড়দিনের আগে সবাইকে প্রার্থনা অনুরোধ জানিয়েছেন মেয়ে কেলি নাসিমেন্তো। আশঙ্কাই সত্যি হলো, কিং অফ ফুটবলের মৃত্যুতে শোকের ছায়া ছড়িয়ে গেছে ব্রাজিল থেকে বিশ্বজুড়ে। গত রাতে স্প্যানিশ লিগে আতলেটিকো মাদ্রিদ ও এলচে ম্যাচে কিংবদন্তিকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করেছে দুই দল। ফরাসি লিগে মার্সেই ও তুলোর ফুটবলাররাও সম্মান জানিয়েছেন। পেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন মার্সেই মিডফিল্ডার দিমিত্রি পায়েত। স্প্যানিশ ও ফরাসি লিগে পরের 2 রাউন্ডের বাকি ম্যাচগুলোয় ফুটবল গ্রেটের প্রতি শ্রদ্ধা জানাবে দলগুলো। অস্ট্রেলিয়ায় ব্রিসবেনের প্যাট রাফটারে কালো মানিক স্মরণে ইংল্যান্ডের ওয়েমলি স্টেডিয়াম সেজেছিল ব্রাজিলের আইকনিক হলুদ ও সবুজ রঙে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যারি লিনেকার থেকে শুরু করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে, সুয়ারেজদের মতো বিশ্বসেরা ফুটবলাররা। কিংবদন্তির প্রতি সম্মান জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাসের মতো ইউরোপের প্রায় সব ক্লাব। তবে সবচেয়ে বেশি শোকাহত পেলের নিজ দেশ ব্রাজিল। যেভাবে সে প্রজন্মের পরে প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে, তার জন্য পেলে আজীবন আমার হৃদয়ে থাকবে। এটা খুবই দুঃখজনক। মানুষজন এসে আমাকে বলে, পেলে পেলে, আসো ছবি তোলো, খেলো আমার সাথে, কিন্তু আমি কখনো পেলে হতে পারবো না। তবে তার ডাকনাম পেয়ে আমার সাহায্য হয়েছে, তার প্রতি আমি কৃতজ্ঞ। পুরো বিশ্বের তার সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা উচিত। রিও ডি জেনিরোর কোপাকাবানা বিচে ভক্ত সমর্থকেরা ফুটবল খেলে কিংবদন্তিকে স্মরণ করেছেন। আমি জানতাম তার শারীরিক অবস্থা ভালো নয়, এটা খুবই কষ্টকর। তবে ব্রাজিল এত বড় ফুটবল জাতি হওয়ার পেছনে তার অবদান সবথেকে বেশি। তার মৃত্যুর খবরে হাসপাতালের বাইরে জড়ো হয় ভক্ত সমর্থকেরা। পেলের জন্য আফ্রিকায় যুদ্ধবিরতি হয়। মানুষ তার খেলা দেখতে 3 দিন যুদ্ধ থেকে দূরে ছিল, এমনই তার প্রভাব। পেলের সময়ে ফুটবল এখনকার থেকে বেশ ভিন্ন ছিল। অনেক কষ্ট করে তাকে এই জায়গায় আসতে হয়েছিল। পেলের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করবে ব্রাজিল। সামিনিয়া স্যার, চ্যানেল 24। রাজধানীতে গণমিছিল করেছে বিএনপি। নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হয় পূর্ব ঘোষিত এই কর্মসূচি। এর আগে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব জায়গায় পাহারা বসিয়েও মানুষকে আটকে রাখতে পারেনি সরকার। দাবি করেন সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে আওয়ামী লীগ। রাজধানীতে বিএনপির গণমিছিল। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের কারণে 24 ডিসেম্বরের পরিবর্তে 30 ডিসেম্বর এই কর্মসূচি পালন করল দলটি। নির্দলীয় নিরপেক্ষ সরকার সহ 10 দফা দাবি আদায়ের কর্মসূচিতে অংশ নেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত অবস্থান নেন নেতাকর্মীরা। পরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমিছিল নিয়ে মগবাজারে এসে তা শেষ হয়। গণমিছিলের আগে দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব জায়গায় পাহারা বসিয়ে জনগণকে আটকে রাখতে পারেনি আওয়ামী লীগ। তারই প্রমাণ এই স্বতঃস্ফূর্ত গণমিছিল। এই আন্দোলনের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছেন, জোট, ব্যক্তি, গোষ্ঠী এবং এদেশের আপামর জনগণ আগামী এই গণ অবস্থানকে সফল করে দ্বিতীয় কর্মসূচি দিয়ে আপনারা এই সরকারের বিদায়ের 2 নম্বর সতর্ক বাণী আপনারা উচ্চারণ করবেন, সতর্কবার্তা। তিনি বলেন, জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে সরকার, তাই সুষ্ঠু নির্বাচন হলে ক্ষমতাসীনদের জামানত থাকবে না। তারা দিনের ভোট রাত্রে ডাকাতি করে এমনি ভাবে গায়ের জোরে ক্ষমতায় আছে, এরা জনগণের নির্বাচিত নয়, এরা ফ্যাসিস্ট, এরা স্বৈরাচার আর আন্তর্জাতিকভাবে হাইব্রিড সরকার নামে পরিচিত।
এই গণমিছিল থেকে ঘোষণা আসে গণ অবস্থান নামে নতুন বছরের নতুন কর্মসূচির। 10 দফা দাবি আদায় যুগপৎ কর্মসূচি থেকে নতুন কর্মসূচি ঘোষণা দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আগামী 11 জানুয়ারি রাজধানী সহ 9টি সাংগঠনিক বিভাগীয় শহরে গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা। বিএনপির গণমিছিল কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে রাজপথে ছিল জামায়াত সহ কয়েকটি দল ও জোট। মালিবাগ মোড়ে জামায়াতের মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে পাল্টাপাল্টি ধাওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছোড়ে পুলিশ। বিএনপির কর্মসূচিতে সংহতি জানিয়ে বাদ জুমা মালিবাগে আবুল হোটেলের সামনে থেকে মিছিল বের করে জামায়াতে ইসলামী। অনুমোদন ছাড়া গণমিছিল নিয়ে এগোতে চাইলে মালিবাগ মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ছুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ছুড়ে পুলিশ। ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রায় আধ ঘন্টা। পুলিশের দাবি, জামায়াত নেতাকর্মীদের হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়, আটক করা হয় কয়েকজনকে। তারা মিছিল না করে সরাসরি পুলিশের উপর আক্রমণ করেছে, সরাসরি পুলিশের যানবাহনের উপর আক্রমণ করেছে, সাধারণ যানবাহনের উপর আক্রমণ করেছে। এতে আমরা বাধ্য হয়েছি, আপনারাও দেখেছেন, আপনারা শান্তিনগর মোড়ে ছিলেন, ওখান থেকে আমরা এসে তাদেরকে এখন আমরা ডিসপাস করে দিয়েছি। এদিকে বিজয়নগর প্রেস ক্লাবের সামনে গণমিছিল করে নতুন দুই জোট। এ সময় আগামী 11 জানুয়ারি গণ অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় তারা। 10 দফার সমর্থনে, 27 দফার উপরেখার সমর্থনে, আলেম ওলামাদের মুক্তির দাবিতে, রাজবন্দীদের মুক্তির দাবিতে, বেগম জিয়ার মুক্তির দাবিতে আমরা এই মিছিল এবং কর্মসূচি গ্রহণ করেছি। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল করে গণতন্ত্র মঞ্চ। বাংলাদেশের মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তুলে এই ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা থেকে নামিয়ে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইকে আমরা এগিয়ে নেব। সমমনা দলগুলোর নেতারা জানান, সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবেন তারা। শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। বিএনপির গণমিছিল ঘিরে দিনভর রাজপথে ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে নৈরাজ্য প্রতিহতের ডাক দেন তারা। ঢাকা মহানগর উত্তরের শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করেছে। তাদের মুখে রাষ্ট্র মেরামতের কথা বেমানান। বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই শান্তি সমাবেশ, যেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির সমালোচনা করে বলেন, যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না। এরা রাষ্ট্র মেরামত করবে, এরা নষ্ট রাজনীতি করে। যারা নষ্ট রাজনীতি করে তারা রাষ্ট্র মেরামত করতে পারে না, ধ্বংস করতে পারে। সমাবেশে ওবায়দুল কাদেরের দাবি, অনেক বাড়াবাড়ি করেছে বিএনপি, তাই হুঁশিয়ারি আর ছাড় না দেয়ার। আমরা সতর্ক, পাহারায় আছি, আক্রমণ করব না, আক্রান্ত হলে সমতির জবাব দেব। এদিকে সকাল থেকেই রাজপথে ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। বলেন, মানুষের জানমালের ক্ষতি হলে দেয়া হবে কড়া জবাব। আমরা ওদেরকে নিয়ে আতঙ্ক, জনগণ আতঙ্কিত, কারণ ওরা 2014 সনে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, বাস পুড়িয়ে দিয়েছে, ট্রেন লাইন উপড়ে ফেলেছে, ট্রেন স্টেশন জ্বালিয়ে দিয়েছে, সরকারি অফিস জ্বালিয়ে দিয়েছে। ওদের খাসলতটাই হলো এমন। দেশে যাতে কেউ শান্তি শৃঙ্খলা স্থিতি বিনষ্ট করতে না পারে, আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। যদি কেউ করে, বিএনপি সহ তাদের মিত্ররা, তাহলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। বিএনপি জামায়াতের নৈরাজ্য ঠেকাতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা আওয়ামী লীগের। জোনায়েদ খান, চ্যানেল 24, ঢাকা। রূপপুরে রাশিয়ার জাহাজ আসা নিয়ে তিলকে তাল না বানানোর অনুরোধ জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। চ্যানেল 24-কে তিনি জানান, জাহাজ বদলে পণ্য পৌঁছে দিতে রাজি আছে রাশিয়া। রুশ জাহাজ স্পার্টা 3-র উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র, তাই জাহাজটির নাম ও রং বদলে সাগরে ভাসায় মস্কো। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পণ্য নিয়ে উর্সা মেজর নামে জাহাজটি মংলা বন্দরে পৌঁছার কথা ছিল 24 ডিসেম্বর। কিন্তু খোলস বদলালেও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IOM এর সনদ
পরিবর্তন করা সম্ভব হয়নি, যার সূত্র ধরে গেল 20 ডিসেম্বর বাংলাদেশকে নিষেধাজ্ঞার বিষয়টি বলে আপত্তি জানায় যুক্তরাষ্ট্র। তথ্য যাচাই করে জাহাজটিকে বন্দরে ফিরতে দেয়নি বাংলাদেশ। 22 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়েল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত মোহাম্মদ খুরশেদ আলমের সাথে বৈঠক করেন রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটসকি। এতে জানানো হয় নিষেধাজ্ঞা থাকায় জাহাজটিকে ফিরতে দেওয়া হবে না, তবে এসব জানত না নৌ মন্ত্রণালয়। যেহেতু আমেরিকান স্যাংশনের আওতায় সে জাহাজটি আছে, এটা আমাদের মেরিন অফিসের জানা ছিল না। তাহলে রূপপুরের মালামাল আসবে কিভাবে? এমন প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানান, জাহাজ বদলে পণ্য পৌঁছে দিতে রাজি আছে রাশিয়া। ওদের সাথে আমাদের কন্ট্যাক্টটা হলো রূপপুর পর্যন্ত পৌঁছানো তাদের দায়িত্ব। এখানে তার আমাদের মানে কি বলবো, আমরা এর মধ্যে তার ইন্টারভেনশন করার কথা না। এটা নিয়ে এত তার তোলপাড় করারও কিছু নাই। হাজার খানেক জাহাজ আসছে গেছে, কোনোদিন তো কোনো একটা মিস্টেক তো মিস্টেক ওদের পক্ষ থেকে হয়েছে, আমাদের পক্ষ থেকে হয়েছে। আমরাও পারমিশন দিয়ে বসে রয়েছে। মানে আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ের কথা বলতেছি। মানে এটাকে নিয়ে আমাকে তিলকে তাল করে এই প্রজেক্টটা সাফার করানোর ব্যবস্থা হইতেছে। জাহাজ ফেরানো নিয়ে বাংলাদেশের উপর মস্কোর কোনো চাপ ছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান পররাষ্ট্রমন্ত্রী। শুধু বলেন নিষেধাজ্ঞার বিষয়টি বাংলাদেশকে জানায়নি রাশিয়া। তুমি তথ্যটা দিয়েছেন, ওরা এটা নাম পরিবর্তন করে আরেকটা নাম দিয়ে পাঠাইছিলেন, কিন্তু ডিটেইল আরো কি কি আইডি ফাইডি নাম্বার এগুলো পরিবর্তন করে নাই। তার ফলে এটা ধরা পড়েছে। তারা অন্য কোনো শিপে পাঠাবে যেটা স্যাংশনের আন্ডারে নাই। এটা প্রায়োরিটি প্রজেক্ট, এই জন্য আমাদের একটু ডিলে হয়ে গেল। এই যুদ্ধ সবগুলোই খারাপ। নিষেধাজ্ঞা থাকার পরও জাহাজটি কি করে ভারতের বন্দরে গিয়ে পণ্য খালাস করলো তার জবাব মেলেনি। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। ঢাকায় মেট্রো যাত্রার দ্বিতীয় দিনেও ছিল সাধারণ মানুষের দীর্ঘ সারি। নতুন এই বাহনে চড়তে ছুটির দিনে কনকনে ঠান্ডা উপেক্ষা করেই পরিবার নিয়ে এসেছেন অনেকে। টিকিট কাটা নিয়ে আজও ছিল কিছুটা ভোগান্তি, তবে সবকিছুর পর ভ্রমণের এই অভিজ্ঞতায় রাজধানীবাসী কিন্তু বেশ খুশি। 10 বছরের নাতিকে নিয়ে ভোর 4টা থেকে মেট্রো রেলের লাইনে ফারুক আহমেদ যাবেন আগারগাঁও থেকে দিয়াবাড়ি। এত সময়ের অপেক্ষা, তবু যেন যুদ্ধ জয়ের তৃপ্তি। আজকে মেট্রো রেলে উঠবো, একটু বেরাবো, ঘুরবো, মেট্রো রেলে ঘুরতে যাব। ছুটির দিনে ফারুক আহমেদের মতোই আরও অনেকেই শীতের কুয়াশা উপেক্ষা করে চলে এসেছেন আগারগাঁও স্টেশনে। উদ্দেশ্য একই, যেভাবেই হোক চড়তে হবে দেশের প্রথম মেট্রোতে। মেট্রো ঘুরবো, এই জন্য আবার ফেরত আসবো। কি কোনো কাজে যাবেন নাকি? না, ফর দ্য মেন্টাল রিক্রিয়েশন। লাইনে খারাইছি 6টার দিকে, আর বাসার থেকে প্রায় রওনা দেওয়া লাগছে। বাচ্চা উঠে গেছে 4টার দিকে, মানে মেট্রো রেলে উঠবে দেখে, সেই জন্য। সকাল 8টার কিছু আগেই খুলে দেয়া হয় স্টেশনের দুয়ার। যাত্রার দ্বিতীয় দিনেও ভেন্ডিং মেশিন ঠিকঠাক কাজ না করায় টিকিট কাটতে ছিল খানিকটা ভোগান্তি। তারপরেও এই সব কিছু পেরিয়ে যারা টিকিট পেয়েছেন সবার কণ্ঠেই ছিল আনন্দ। এখন এখানে আসলে লাইনে দাঁড়াতে লম্বা লাইন পার করে এসে দেখতেছি যে আমরা এখানে আবার কাটছি। আপাতত টিকিটটা কাটতে পেরেছি, ওই জন্য আমাদের খুবই ভালো লাগছে। মনে হচ্ছে কিছু একটা জয় করে ফেলেছে। আমার দেশের মাটিতে এটা হয়েছে, আমি অনেক বেশি আনন্দিত, অনেক বেশি খুশি। খুব ভালো লাগলো, বাচ্চা কাচ্চা নিয়ে আমরা ভ্রমণ করলাম। 3 ঘন্টার মতো জার্নি, 10 মিনিটে যে আমরা আসতে পারবো, এটা সত্যি ভাবতে অবাক লাগতেছে। খুবই অল্প সময় এসেছি, খুব ভালো লেগেছে। মেট্রোর ভেতর কথা হলো কয়েকজনের সাথে, জানালেন ভিন্ন এক অনুভূতির কথা। আমাদের মতো দেশে মেট্রো রেল চালু হয়েছে, ভালো লাগছে, আনন্দিত আমরা। প্রথম এত সুন্দর পরিবেশ, সবকিছু মিলে অসাধারণ। তবে উত্তর স্টেশনে যাত্রীদের চাপ ছিল একটু বেশিই। লাইনে হাজার খানেক মানুষ রেখেই 12টার দিকে বন্ধ করে দেয়া হয় স্টেশনের দুয়ার। ফলে কিছুটা উত্তেজিত হয়ে পড়েন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছে সাধারণ মানুষ অভ্যস্ত হলেই কেটে যাবে বিদ্যমান সমস্যা। একসাথে আসাতে এবং অনেকের এই বিষয়গুলোতে যথেষ্ট নলেজ না থাকাতে মেশিনগুলো অপারেট করতে গিয়ে তারা কিছুটা হোঁচট খেয়েছেন। 26 মার্চ পর্যন্ত মেট্রো রেল চলবে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত। আশাকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। মাদারীপুরে 2 রাজস্ব কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরালের পর তোলপাড় শুরু হয়েছে গোটা জেলায়। সাধারণ মানুষ বলছেন ক্ষমতার অপব্যবহার বন্ধ না হলে বিঘ্নিত হবে সেবা। বিষয়টি নিয়ে বক্তব্য মেলেনি অভিযুক্তদের।
এটা রাখেন, এটা দিছি আর ওইটা দেমান আর আমাদের সামান কেটে দেন। 500 টাকার কয়েকটি নোট গুনে গুনে পকেটে ভরছেন। প্রত্যেক মাসে যে না 1000 টাকা করে অফিস করতে যে এটা যাতে আর না বলা লাগে, উনি হলো আপনার অরিজিনাল ছাড়, উনি আপনার বাঁচাতে পারবো, মারতে পারবো। মাদারীপুর সার্কেল অফিসের রাজস্ব কর্মকর্তা রফিকুল ইসলাম ও ইমরান কবিরের ঘুষ বাণিজ্যের 10 মিনিট 13 সেকেন্ডের ভিডিও এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। যারা দিচ্ছে ওয়েল এন্ড গুড, যারা দিচ্ছে না সবাইকে নিয়ে আসতে হবে। জানা যায় ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি মাসেই 3000 টাকা মাসোয়ারা তোলেন এই দুই কর্মকর্তা। তারা আমাদের কাছে 3000 টাকা দাবি করলো, বললো যে অফিস খরচ 2000 টাকা দিবেন আর 1000 টাকা চালান কাইটা আপনি সোনালী ব্যাংকে জমা দিবেন। সরকারিভাবে যেভাবে ঘুষ নেওয়া আরম্ভ হয়েছে এতে সাধারণ মানুষের জন্য বিশাল অশান্তি হইতেছে। তারা সরকারি কর্মকর্তা, তারা সেবা দিবে জনগণকে ভোগান্তিহীন, তারা কেন দুর্নীতির সাথে জড়িত হবে? একজন যদি অপরাধ করে ওই অপরাধের মনে করেন ঠিকমতো যদি বিচার হয় তা ওই বিচার দেখে আর 10 জন মনে করেন ভালো হইয়া যায়। জেলা প্রশাসক বলছেন তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। জনগণকে মানে সহজে সেবা দিবে, হয়রানিমুক্ত সেবা দিবে, এটি একজন অফিসারের কর্তব্য। কাজে সেখানে যদি জনগণ সেবা পেতে যে হয়রানি শিকার হয় সেটা অবশ্যই সেটা আমরা ভালোভাবে অবশ্যই দেখব না। তবে এ বিষয়ে অভিযুক্ত দুই রাজস্ব কর্মকর্তার বক্তব্য মেলেনি। অফিসে গিয়ে কথা বলার চেষ্টা করা হলেও এড়িয়ে যান। একদম মিথ্যে কথা, এই অফিসে কোনো রকম কোনো টাকা নেওয়া হয় না। সাগর হোসেন তামিম, চ্যানেল 24, মাদারীপুর। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাবো। বছরের শেষেও স্বস্তি নেই বাজারে। চাহিদা বাড়তি থাকায় আবারও চড়া মুরগির দাম, সাথে যুক্ত জিরা। সবজির বাজারে সরবরাহ বাড়ায় কমেছে দাম। পৌষের বাতাসে শীতল প্রকৃতি, শুধু শীতল হচ্ছে না বাজার। এই সময়টাতে নানা সামাজিক অনুষ্ঠানের হিড়িক পড়ায় চাহিদা বাড়ে আমিষ জাতীয় পণ্যের। ফলে সব ধরনের মুরগির দাম বেড়েছে অন্তত 10 টাকা। দাম বাড়ছে, বেচা কিনা বাড়ছে, কারণ বিয়ে পিকনিক অনুষ্ঠান চলতেছে এজন্য। চাল, আটা, ময়দা, সুজি, তেল আগের দামেই রয়েছে, শুধু চিনির জন্য হাহাকার। বাড়তি দর দিতে ক্রেতারা রাজি হলেও মিলছে না পণ্যটি। উত্তপ্ত এই বাজারেই নতুন করে ঘি ঢেলেছে জিরার অতিরিক্ত দাম। মাসে 15,000 টাকার বাজার নিত, সে এখন দেখা গেছে এই বছরে বাজার নিচ্ছে 7,500 টাকা। তার মানে তাকে ব্যালেন্স করতে হচ্ছে। তো এইভাবে আলটিমেটলি আপনার ওভারঅল যদি চিন্তা করি, আসলে 2022টা আমাদের জন্য আসলে শোষণীয় একটা দিন গেছে। বাংলাদেশ শিল্প কর্পোরেশন মানে যে চিনিটা দিত, ওটা বাজারে অনেক চাহিদা, মানুষ বেশি দাম হইলেও কিনে নিত, কিন্তু পাচ্ছে না। জিরার দামটা বাড়ছে, জিরা ছিল 480 থেকে 500 টাকা, এই জিরা এখন 580 টাকা 600 টাকা কেজিতে, 80 টাকা 100 টাকা বাড়ছে জিরা। বাজারে একদম ক্রেতা শূন্যতা, একদম ক্রেতা নাই। বছর শেষে আমার পার্সোনাল বাজেট ডেফিসিট বাজেট, আমার যত টাকা ইনকাম হয়েছে তার থেকে দ্বিগুণ খরচ হয়ে গেছে। আমি খরচ হয়ে গেছে না, খরচ করব মানে করার পথেই আর কি। কোথায় থেকে ডেফিসিট বাজেট আমি মেকআপ দেবো আমি নিজে বুঝতে পারতেছি না, আমি অসহায়। সরকার মানে শক্ত হাতে তদারকি না করে তো কোম্পানিগুলো এরকম সুযোগ নেবে, জনগণের পকেট কাটবে, জনগণ লুজার হবে। এটি আমাদের বাংলাদেশ। দ্রব্যের দাম বাড়তেছে, আমার মনে হয় যে সরকার যদি আমার বেতনটা কিছুদিন পর বাড়াতো তাহলে খুব ভালো হতো, কিন্তু এটা তো হচ্ছে না। ইউজুয়ালি সবজির বাজারে কিছুটা স্বস্তি, সরবরাহ বাড়ায় দামও পড়তির দিকে, কিন্তু ক্রেতার দেখা নেই। ব্যবসা এখন খুব কম আর কি, বলতে গেলে খারাপ। বেতনের উপর আমাদের চলতে হয়, আমাদের বাড়তি কোনো ইনকাম নাই, যার জন্য আমাদের মতন মধ্যবিত্ত যারা তাদের জন্য অনেক কষ্টের। দামের ভার আগামী বছর আরও ভারী হবে কিনা সে আশঙ্কায় জোরালো হচ্ছে প্রতিনিয়ত। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। এবার দেশের বাইরের খবর জানাবো। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচিকে আরও 7 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সামরিক আদালত। এ নিয়ে মোট 33 বছরের কারাদণ্ড হল সুচির। এর আগে কয়েকটি মামলায় 26 বছরের কারাদণ্ড দেওয়া হয় তাকে। শুক্রবার বাকি 5 অভিযোগে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হলেন তিনি। গেল বছরের ফেব্রুয়ারিতে অং সান সুচিকে ক্ষমতাচ্যুত করে মিয়ানমারের সামরিক বাহিনী। এরপর থেকে কারাবন্দী রয়েছেন নোবেলজয়ী এ নেত্রী। 18 মাস ধরে 19টি মামলার বিচার কাজ চলছিল তার।